আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুন্দর একটা সময় কাটাচ্ছ। আমি তোমাদের রাজ স্যার। ইনশাল্লাহ আজকে তোমাদের রিভিশন ক্লাস নিব আমাদের মহাবিশ্ব সম্পর্কে। তো আশা করি তোমরা সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবা। আর তোমরা সবাই কেমন আছো বলো? তোমাদের পরীক্ষা দেখতে দেখতে চলে আসলো, তাই না? একদম পরীক্ষা কাছাকাছি। আমরা চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম প্রিয় শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ, তোমাদের দুয়ায় অনেক 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 ভালো আছি বাবারা। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বলো? সোহানা কেমন আছো? লেবু পাতা খেয়েছো? যাক, ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আহনাফ, নিপু কেমন আছো? ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও ভালো আছি, তোমাদের দুয়ায় খুবই ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের সকল পড়াশোনা কেমন চলতেছে বলো? তোমাদের ক্লাসে আসলাম আবারও, তাই না? আর তোমাদের দেখতে দেখতে বছর শেষ। ঠিক আছে, তো তোমরা নাইনে আমাদের এটু পরিবারের সাথে থাকবা না বলো? আছো তো? সাইফা, সোহানা, পড়ালেখা ভালো হচ্ছে? যাক আলহামদুলিল্লাহ। সোহানা, জি স্যার। ওকে সাফা, সাইফা, ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই অবশ্যই থাকবা, ঠিক আছে। তোমাদের নিয়েই আমাদের যাত্রা শুরু। ইনশাল্লাহ আমরা চাইবো তোমরা আমাদের সাথে যতদিন পারো থাকো, ঠিক আছে। তো চলো আমরা তোমাদের ক্লাসটা শুরু করে দেই ইনশাআল্লাহ। এবং তোমাদের আজকের যে ক্লাস অনেক ইন্টারেস্টিং একটা ক্লাসই বলতে পারো। মানে খুবই ভালো একটা ক্লাস এটা। অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিখতে পারবা ইনশাআল্লাহ। তো তোমরা খুব ভালোভাবে শিখবা ব্যাপারটা। তো চলো আমরা দেরি না করে ইনশাআল্লাহ শুরু করে দেই, তাই না? আমরা দেরি না করি। আচ্ছা, তো চলো আমরা শুরু করি তোমাদের ক্লাস। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পারতেছো? আমাকে একটু জানাও। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পারতেছো? আমাকে একটু জানাও তোমরা সবাই। সবাই কি ঠিকঠাক ভাবে আমার স্ক্রিন দেখতে পারতেছো নাকি একটু জানাও বাবারা। ওকে, ভেরি গুড, মাশাল্লাহ সবাই দেখতে পারতেছো। সাবাস। শোভা আহমেদ, জি স্যার। ওকে, চলো আমরা ক্লাসটা শুরু করে দেই ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, দেখতে পাচ্ছো? যাক আলহামদুলিল্লাহ সবাই দেখতে পারতেছো। রিমি, দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করে দেই তোমাদের আজকের ক্লাস। তো দেখো, আমরা আগে একদম মনে করো যে লাস্টের দিক চলে এসেছি, আমরা ফার্স্টের দিকে যাই। দেখো, আচ্ছা, এটু পরিবারে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের এটা নতুন ডিজাইন। তো চলো আমরা পরবর্তীতে যাই। দেখো, এটা আমি। তো দেখো, আজকে আমাদের পড়া হলো এই মহাবিশ্ব নিয়ে, তাই না? কি নিয়ে? মহাবিশ্ব নিয়ে। তোমরা মোটামুটি সবাই জানো যে এই মহাবিশ্ব আমাদের পৃথিবীর বাহিরের যে মানে বিশাল একটা মানে বিশ্ব রয়েছে, যেটার সীমার শুরু তো আছে কিন্তু মনে করো কি নেই, শেষ নেই, তাই না? আচ্ছা, আঁকা কি? আচ্ছা দেখি, আঁকাও। তোমাদের 2 মিনিট সময় দিলাম, ইচ্ছা মতন আঁকাও, নাও সবাই আঁকাও। দেখি কে কেমন আঁকতে পারো। ভালো কিছু আঁকাও। কি আঁকো? সাবাস, ভেরি গুড, মাশাল্লাহ, খুবই সুন্দর আঁকতেছো। ঘোড়ার ডিম কিছুই হইতেছে না। আঁকলে আঁকবা, ভালো কিছু আঁকবা, ডাইনোসর আঁকবা। আচ্ছা, যাই হোক। তো চলো আমরা এখন আঁকা আঁকি বন্ধ করে দেই, তাই না? অনেক এঁকে ফেলেছো, অনেক এঁকে ফেলেছো তোমরা, অনেক দুষ্টুমি করলা। এখন চলো আমরা শুরু করি। তো দেখো, এই যে আমাদের পৃথিবী রয়েছে, তাই না? এই পৃথিবীর বাহিরেও কিন্তু আরো গ্রহ রয়েছে, নক্ষত্র রয়েছে, সৌরজগৎ, যেটাকে আমরা কি বলি? সৌরজগৎ, তাই না? আমরা কি বলে থাকি? সৌরজগৎ বলে থাকি। সর্বপ্রথম আমি তোমাদের সৌরজগৎ দিয়ে শুরু করতে চাচ্ছি। যে রিভিশন যেহেতু ক্লাস, আমি প্রত্যেকটা টপিকে একটু একটু করে চলে যাই বলে বলে। তো চলো, সর্বপ্রথম আমরা জানি সৌরজগৎটা কি।
তাই না? সৌরজগৎ বলতে কি বোঝায়? সৌরজগৎ বলতে বোঝায় সূর্যকে কেন্দ্র করে যে সকল গ্রহ ঘুরে তাদেরকে বলা হয় কি? সৌরজগৎ, তাই না? সূর্যকে কেন্দ্র করে যে সকল গ্রহ, নক্ষত্র ঘুরে, এই সব কিছু নিয়েই আমাদের তৈরি হয় কি? সৌরজগৎ। ঠিক কিনা? বলো। আচ্ছা, চলো পরবর্তীতে যাই। তো দেখো, আমাদের, তোমরা যদি দেখো, খেয়াল করে থাকো, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদি নিয়েই আমাদের কি তৈরি হয়? সৌরজগৎ তৈরি হয়। আচ্ছা, সর্বপ্রথম আমরা জানি মহাকাশ সম্পর্কে। চলো, মহাকাশ বলতে কি বোঝায় যদি আমি একটু তোমাদের বলি। এই যে মহাকাশটা আছে, আচ্ছা এটা খুবই ডিস্টার্ব করতেছে, এটা আমি একটু সাইডে রাখি। হ্যাঁ, এখানে রাখি। আচ্ছা, দেখো, মহাকাশ, মহাকাশ বলতে বোঝায় এই যে আমাদের ভূপৃষ্ঠ আছে, কি আছে? ভূপৃষ্ঠ আছে। আচ্ছা, তোমরা অনেক কমেন্ট করতেছো, আমি একটু তোমাদের কমেন্ট গুলা দেখে নেই। সোহানা, হ্যাঁ আমি মুখ দেখাইলাম আজকে আমার। হ্যাঁ, কুইজ আছে আজকে, কিন্তু তোমাদের ক্লাস শেষে 10টা মিনিট পরে আমি কুইজ দিব ইনশাআল্লাহ। সূর্যের পরিবারকে সৌরজগৎ বলে। একদম ঠিক, বিহান রাজ, ঠিক বলেছো বাবা। সোজা কথায় এই যে আমাদের সৌরজগৎটা কি? সূর্যের পরিবারকে সৌরজগৎ বলে। এটা আমরা শর্টকাটে বলতে পারি। যদি আমরা আরো একটু বলি, তাহলে এই যে সূর্য আছে, সূর্যকে কেন্দ্র করে যে সকল গ্রহ ঘুরে তাদেরকে বলা হয় কি? তাদের সকল গ্রহ নক্ষত্র মিলে তৈরি হয় আমাদের কি? সৌরজগৎ, তাই না? আমরা যদি এক কথায় বলি বা বইয়ের ভাষায় বলি, সূর্যকে, ঠিক আছে, সূর্যকে কেন্দ্র করে যে সকল গ্রহ, উপগ্রহ তাদের নিজস্ব কক্ষপথে ঘুরে, এই সকল কিছুই নিয়ে তৈরি হয় আমাদের কি? সৌরজগৎ, ঠিক আছে? তো আমরা সৌরজগৎ সম্পর্কে জানলাম। এখন আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো মহাকাশ, তাই না? এই যে আমাদের পরবর্তী যে টপিকটা বলেছে, মহাকাশ। আচ্ছা, এই মহাকাশ জিনিসটা কি? যদি আমি বলি তোমাদের সহজভাবে, যে এই যে আমাদের পৃথিবী আছে, এই যে আমাদের পৃথিবী আছে, মহাকাশ, মহাকাশ, মহাকাশের যে ব্যাপারটা, আমাদের পৃথিবীর, আমাদের পৃথিবীর, আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের, ভূপৃষ্ঠ মানে তো বুঝো, ভূপৃষ্ঠ মানে কি বোঝায়? এই যে আমাদের ওই মাটি আছে, এটাকে বোঝায় ভূপৃষ্ঠ, তাই না? আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের, ভূপৃষ্ঠের বাইরে না দিয়ে বলি ভূপৃষ্ঠের, আচ্ছা এটা একটু ক্লিয়ার করে লিখি, যে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 160 কিলোমিটারের বাহিরে যে জগৎটা আছে বা যে আকাশটা আছে, সেটাকে বলা হয় মহাকাশ, ঠিক আছে? আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার? 160 কিলোমিটার, 160 কিলোমিটার, 160 কিলোমিটার। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে বাবারা? আচ্ছা, আমার কি লেখা দেখতে পাচ্ছ না তোমরা? ও আচ্ছা, একটু ওয়েট, দাঁড়াও, বুঝতে পেরেছি, ফুল স্ক্রিন শেয়ার দিতে হবে। একটু ওয়েট, ঠিক আছে? তোমরা হয়তো লেখা দেখতে পারো না, তাই না? দাঁড়াও 1টা মিনিট বাবারা, জাস্ট 1টা মিনিট ওয়েট। আচ্ছা, এখন কি দেখতে পারতেছো আমার লেখা? বলো, এখন দেখতে পারতেছো? এই যে, এখন দেখতে পারতেছো সবাই? বলো, এখন দেখতে পাচ্ছো রাদিয়া? জি স্যার, ওকে ঠিক আছে। ওকে, ভেরি গুড। হ্যাঁ বাবা,
এখন আশা করি তোমরা দেখতে পারতেছো, তাই না? এখন তো কারো কোনো ইস্যু নেই, তাই না? নমস্কার তরি, এখন দেখতে পারতেছো? ওকে বাবারা, ঠিক আছে। জি স্যার, ওকে। সাইফা জি, ওকে ঠিক আছে বাবারা। ইউজার জি স্যার, দেখা যাচ্ছে, ওকে। তো দেখো এখানে আমি যেটা লিখেছি, সূর্যকে কেন্দ্র করে যে সকল গ্রহ উপগ্রহ তাদের নিজস্ব কক্ষপথে ঘুরে, এই সকল কিছুই নিয়েই তৈরি হয় সৌরজগৎ, তাই না? এবং অসংখ্য সৌরজগৎ মিলে তৈরি হয় কি? গ্যালাক্সি। কি তৈরি হয়? অসংখ্য সৌরজগৎ মিলে কি তৈরি হয়? গ্যালাক্সি, তাই না? এবং আমাদের এই যে গ্যালাক্সি গুলো আছে, এগুলো নিয়ে তৈরি হয় মহাজগৎ। এগুলো নিয়ে কি তৈরি হয়? মহাজগৎ বা মাল্টিভার্স। কি বলা হয়? মাল্টিভার্স, তাই না? তো দেখো আমরা মহাকাশ নিয়ে বলতেছিলাম। আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 160 কিলোমিটার উপরে, 160 কিলোমিটারের বাইরে দেই আমি, 160 উপরেই দেই, 160 কিলোমিটার উপরে, উপরে বা বায়ুস্তর যে আছে, বায়ুস্তরের বা বায়ুস্তরের বায়ুস্তরের বাইরে যে জগৎটা আছে বা যে আকাশ আছে, সরি জগৎ না, যে আকাশ আছে, তাকে মহাকাশ বলে। কি বলে বাবারা? মহাকাশ বলে, তাই না? আচ্ছা, এটা হলো আমাদের কি মহাকাশ। অর্থাৎ এই যে আমাদের পৃথিবীটা আছে, বায়ুস্তর তো তোমরা জানো, তাই না? বায়ুস্তর বলতে কি বোঝায়? আমাদের পৃথিবীকে ঘিরে রেখেছে বায়ু, তাই না? এবং এই বায়ুর বাহিরের আমাদের বায়ুস্তর টোটাল আছে 6টা, এটা তোমরা জানো, কোনো এক সময় আমি পড়াবো ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু বায়ু নিয়ে পড়াশোনা না বা স্তর নিয়ে পড়াশোনা নয়, তাই আমি সেদিকে যাচ্ছি না। তোমাদের এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীর বাহিরে যে মনে করো যে অসীম দূরত্বটা আছে, তাকে আমরা বলি মহাকাশ। অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে তুমি যদি 160 কিলোমিটার উপরে যাও, তাহলে তুমি যে আকাশটা পাবা, সেটাই হলো মহাকাশ। তো তোমরা সৌরজগৎ আর মহাকাশটা কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। মহাকাশ কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার, তাই না? কারো কোনো সমস্যা নেই? সোহানা কোথায় বুঝো নাই বলো? সোহানা কোথায় বুঝো নাই? ওকে রাদিয়া, ভেরি গুড। ওকে, সোহানা কোথায় বুঝো নাই বলো? আচ্ছা, একজন লিখেছো আগের স্লাইডে কিছু নেই। আগের স্লাইডে এই যে এটা ছিল, জাস্ট বাহিরে যে গ্যালাক্সি গুলো আছে এই জিনিসগুলো নিয়ে বোঝানো হয়েছে আর কি, ঠিক আছে? তো মূলত এখান থেকে আমার মেন স্টাডি, যেখানে তোমাদের আমি সৌরজগৎ সম্পর্কে বুঝাইলাম এবং মহাকাশ সম্পর্কে বুঝাইলাম। ওকে ঠিক আছে, তো সবাই সব বুঝেছো? তো চলো আমরা একটু দেখি। এই যে এখানে আমি কি পড়াইলাম দেখো, এখানে মূলত তোমাদের যে জিনিসগুলো ছিল সেগুলো আমি একটু সহজভাবে বলে দিলাম। যে এই যে তোমাদের 160 কিলোমিটার বাহিরে যে বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু, মহাকাশের কোনো কি নেই, শেষ নেই, বুঝছো? মানে মহাকাশের এখনো শেষ সীমানা বিজ্ঞানীরা বের করতে পারে নাই, এবং এটা অসীম দূরত্ব ধরা হয়ে থাকে।
তাছাড়াও এই মহাকাশে রয়েছে অসংখ্য গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদি। তো গ্রহ কি তোমরা জানো? সূর্যকে কেন্দ্র করে বা যাদের নিজস্ব মনে করো কক্ষপথ রয়েছে তাদেরকে বলা হয় কি গ্রহ। আর নক্ষত্র কি বাবারা? নক্ষত্র বলতে বোঝায় যাদের নিজস্ব আলো আছে তাদেরকে কি বলা হয়ে থাকে? নক্ষত্র, তাই না? যাদের নিজস্ব আলো আছে তাদেরকে কি বলা হয়ে থাকে? নক্ষত্র। এই জিনিসটা একটু মনে রাখবা। যাদের নিজস্ব আলো আছে, আলো আছে, তাকে নক্ষত্র বলা হয়। ওকে, বলা হয়। আচ্ছা, মহাকাশ কোন পদার্থ দিয়ে তৈরি নয়? ঠিক আছে, মহাকাশে সাধারণত কোনো পদার্থ পাওয়া যায় না। মানে এটা পুরোটাই একটা ফাঁকা জায়গা যেখানে সাধারণত মনে করে যে গ্রহ উপগ্রহগুলো অবস্থান করে বা চলাচল করতে পারে বলতে পারো। এটা হলো সেই ফাঁকা জায়গা বা অঞ্চল এখানে দিয়ে চাঁদ সূর্য তারা চলাচল করে, যেটা আমি মাত্রই বললাম। পৃথিবী, আচ্ছা এইটুকু আমাদের শেষ। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। তো দেখো পরবর্তীতে কি আছে আমাদের? পরবর্তীতে আছে মহাবিশ্ব। আচ্ছা, মহাবিশ্বটা কি? মহাবিশ্ব বলতে বোঝায় এই যে আমাদের পৃথিবী আছে, মানে সোজা কথায় যদি আমি তোমাদের বলি, মহান সৃষ্টিকর্তা যা তৈরি করেছে তা সবকিছু নিয়েই হলো আমাদের এই মহাবিশ্ব। হইতে পারে সেটা পোকামাকড় বা মনে করো যে পৃথিবী, দূর দূরান্তের গ্রহ নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি এবং যা দেখা যায় না তা নিয়েও কি আমাদের মহাবিশ্ব। তো এই যে মহাবিশ্ব আছে, এই মহাবিশ্ব সাধারণত তোমার একটা ফাঁকা জায়গা। ঠিক আছে, এই মহাবিশ্ব সাধারণত কি এই মহাবিশ্বের ভেতরে ফাঁকা যে জায়গাটা আছে সেটাও পড়ে, বুঝছো? সোজা কথায় বলতে গেলে সৃষ্টি জগতে যা কিছু আছে, সৃষ্টি জগতে যা কিছু আছে, সৃষ্টি জগতে যা কিছু আছে তা সবই মহাবিশ্ব। ঠিক আছে, সৃষ্টি তো এই আর কি। আশা করি তোমাদের এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। আমরা এখন একটু গুরুত্বপূর্ণ টপিক গুলো, মানে এখান থেকে কি কি জানার বিষয় সেগুলো আমরা একটু জানবো। তো দেখো আমরা জানলাম মহাবিশ্ব কি, আমরা মহাবিশ্ব সম্পর্কে জানলাম। দেখো, এই সৃষ্টি জগতে যা কিছু আছে তার সবকিছু নিয়েই আমাদের মহাবিশ্ব, তাই না? ক্ষুদ্র পোকামাকড়, ধূলিকণা থেকে শুরু করে সবকিছু নিয়ে মহাবিশ্বের অনেক কিছুই মহাকাশ নামক সীমাহীন ফাঁকা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। অর্থাৎ এই যে মহাবিশ্বটা আছে এখানে আরো অনেক কিছু আছে যা এখনো আমাদের জানা নেই। এই জিনিসগুলো কোথায় আছে? মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? গ্যালাক্সি হলো গ্রহ নক্ষত্রের একটি বৃহৎ দল। আচ্ছা, গ্যালাক্সি বলতে কি বোঝায়? গ্যালাক্সি বলতে বোঝায় অনেকগুলো সৌরজগৎ মিলে তৈরি হয় একটা গ্যালাক্সি। ঠিক আছে, অনেকগুলো সৌরজগৎ মিলে তৈরি হয় কি একটা গ্যালাক্সি। এবং আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থান করি। আমাদের যে গ্যালাক্সিটা আছে সেটাকে কি বলা হয়? মিল্কি ওয়ে। আমাদের বাসভূমি পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম ছায়াপথ বা মিল্কি ওয়ে। এটা আমি বললাম। এখন আসো, এই যে আলো রয়েছে, আলো সম্পর্কে আমরা একটু জানবো। আলো, আলো মানে এই যে সূর্যের যে আলোটা আছে এটার বেগ ধরা হয় প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ যেতে পারে। আলো 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ যেতে পারে। পৃথিবী ও সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবী আর সূর্যের দূরত্ব কত বাবারা? 15 কিলোমিটার, তাই না? এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা, তোমরা কি জানো যে এই যে সূর্য আছে, এই সূর্যটা পৃথিবীর থেকে কত গুণ বড়? এটা কে বলতে পারবা আমাকে, বলো? কে বলতে পারবা যে এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীর চাইতে সূর্যটা কত বড়? ওকে, দিচ্ছি বাবা তোমাদের আগের স্লাইড। হ্যাঁ, সৌরজগৎ একাধিক আছে, বুঝছো? মানে এই যে সৌরজগৎ, ধারণা করা হয় পৃথিবী যেমন এরকম সৌরজগৎ আছে, এরকম অসংখ্য সৌরজগৎ আরো আমাদের মহাকাশে রয়েছে। হ্যাঁ, 13 লক্ষ গুণ বড়। অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো। সূর্যের থেকে পৃথিবী পায়, সরি, পৃথিবীর থেকে সূর্য পায় 13 লক্ষ গুণ বড়। ঠিক আছে, কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। চিন্তা করো কত বড়। ঠিক আছে, অনেক বড় পৃথিবী, তাই না? সরি, সূর্য 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়, এই জিনিসটা একটু লিখে নিও যে সূর্যের থেকে
সূর্যের থেকে পৃথিবী, মানে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। ওকে, সবাই একটু লিখে নাও, আমি আর লিখে দিলাম না, সবাই হাতেই লিখে নাও যে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আচ্ছা, একজন বলেছো একটু স্যার আগের স্লাইডটা দেখান। নাও, এই যে আগের স্লাইড, স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, 13 লক্ষ গুণ বড়, একদম ঠিক। তো আশা করি সবাই বুঝেছো এই পর্যন্ত এবং স্ক্রিনশটও নিয়েছো। আমরা মহা আকাশ জানলাম, মহাবিশ্ব সম্পর্কে জানলাম। এখন পরবর্তী যে জিনিসটা আছে সেটা, মহাবিশ্ব সম্পর্কে আমরা অলরেডি জেনে গেছি। এই মহাবিশ্বের উৎপত্তিটা কিভাবে হয়েছে এটা নিয়ে আমি একটু তোমাদের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, মানে লিখে লিখে কথা বলি, চলো, তাহলে তোমাদের মাথায় ভালো ধরবে, তাই না? কল্পনা করা হয় অলমোস্ট 13.7 বিলিয়ন বছর আগে, মানে 13.7 বিলিয়ন বছর আগে, বিলিয়ন বা 1300 বছর, 1300 কোটি বছর, ঠিক আছে, 1300 বছর না, 1300 কোটি বছর, কত, 1300 কোটি বছর আগে। আচ্ছা, একটু wait, একটু ক্লিয়ার করে লিখি বাবারা। 13.7 বিলিয়ন বা 1300 কোটি বছর আগে, 13.7 বিলিয়ন বা 1300 কোটি বছর আগে সকল পদার্থ, মানে সকল অণু, পরমাণু, মানে এই পর্যন্ত মহাবিশ্বে যা কিছু আছে তা সবকিছু ছিল প্রচন্ড তাপে। ঠিক আছে, 13.7 বিলিয়ন বা 1300 কোটি বছর আগে সকল পদার্থ, সকল পদার্থ প্রচন্ড তাপে, প্রচন্ড তাপ এবং চাপে একটি ছোট গোলকের ভেতর ছিল। ছোট, কার ভেতর ছিল? গোলকের। ঠিক আছে, এটা মানে বিজ্ঞানীদের একটা কল্পনা আর কি, যে অলমোস্ট 1370 বা 13.7 বিলিয়ন বছর আগে এই যে আমাদের পৃথিবী তৈরি হয়েছে যে সকল পদার্থ দ্বারা, এই সব কিছু ছিল মনে করো একটা ছোট গোলকের ভেতর। ঠিক আছে, এবং সেখানে প্রচন্ড পরিমাণ তাপ এবং চাপ ছিল। তো এই তাপ এবং চাপ থেকে একটা সময় এমন হলো যে এই যে প্রচন্ড তাপে যখন ছিল সেটা কি হয়ে গেল, বিস্ফোরণ হলো, সেটা কি হয়ে গেল, বিস্ফোরিত হতে হয়ে গেল। ঠিক আছে, এবং এই বিস্ফোরণের ফলে আমাদের এই মহাবিশ্ব তৈরি হয়েছে, যেটাকে বলা হয় বিগ ব্যাং তত্ত্ব। যেটাকে কি বলা হয়? বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হলো যেটাকে বলা হয় বিগ ব্যাং তত্ত্ব। এটা আমরা সবাই জানি, আমরা ছোটবেলায় পড়েছি। তো এই যে বিস্ফোরণ হলো এটাকে আমরা বিগ ব্যাং তত্ত্ব বলি। এই বিস্ফোরণ হওয়ার পরে এগুলা কি হয়ে গেলো, ছোট ছোট ধূলিকণা চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো। ছোট ছোট ধূলিকণা বা বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থগুলো কি হলো, চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো। গ্যাস, গ্যাস এবং ধূলিকণা, এবং ধূলিকণা চারিদিকে কি হতে লাগলো, ছড়িয়ে যেতে, ছড়িয়ে গেল। ঠিক আছে, ধূলিকণা চারিদিকে ছড়িয়ে পড়লো। ঠিক আছে, প্রথমে সব একসাথে ছিল, তারপরে বিস্ফোরণ হলো, তারপরে গ্যাস এবং ধূলিকণা চারিদিকে ছড়িয়ে গেল। তো প্রথম অবস্থায় অবশ্যই গরম ছিল ধূলিকণাগুলো, পরবর্তীতে ধীরে ধীরে এগুলো শীতল হয়ে আমাদের সূর্য তৈরি হইলো। কি তৈরি হইলো? সূর্য তৈরি হইলো। শীতল হয়ে তৈরি হইলো সূর্য। এবং পরবর্তীতে বেঁচে যাওয়া যে তোমার সূর্য, সূর্য লিখে দিছি, সরি, সূর্য শীতল হয়ে সূর্য তৈরি হইল। ঠিক আছে, সূর্য তৈরি হইল, সূর্য তৈরি হলো, এবং এই সূর্য যে আছে এটা তৈরি হওয়ার পরে বাদ বাকি যে আমাদের অণু ছিল বা মনে করো গ্যাসীয় পদার্থগুলো ছিল, সেগুলো থেকে সাধারণত গ্রহ
নক্ষত্র তৈরি হলো, মানে গ্রহ তৈরি হলো আর কি, সরি নক্ষত্র না, গ্রহ তৈরি হলো, মানে আগে নক্ষত্র তৈরি হয়েছে, তারপরে আমাদের কি তৈরি হয়েছে, গ্রহ তৈরি হয়েছে। তো এইভাবেই মোটামুটি আমাদের এই মহা বিশ্বের মানে রচনা হইলো। এটা বিজ্ঞানীদের ধারণা, যদিও এটা একদম যে 100-তে 100 প্রমাণিত সেটা কিন্তু নয়। এবং মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট বিজ্ঞানীরা এটাও ভাবে যে এই যে মহাবিশ্বটা আছে এটা অনবরত বৃদ্ধি পেতে লাগতেছে, মানে এটা বিস্ফোরণ হওয়ার পর থেকে এখনো কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, যার জন্য এটার কোনো সীমানা খুঁজে পাওয়া যায় নাই। একটা কথা মনে রেখো বাবারা, যেটা সম্পূর্ণ বিজ্ঞানীদের একটা ধারণা, এটা কিন্তু 100% ট্রুথ না, ঠিক আছে? তো যে ধারণা সেটা আমাদের আপাতত জেনে রাখি, বাট এটা যে একদমই সত্য এটা ভেবো না। তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আমাকে একটু জানাও। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? হ্যাঁ, 1300 কোটি বছর আগে বিস্ফোরণ হয়েছিল, এটা বিজ্ঞানীদের ধারণা। 13.7, 1300 কোটি বা 13.75 বিলিয়নও হয়, মানে কিছু কিছু বইয়ে এরকম 13.7 দেওয়া আছে, বাট তোমাদের বইয়ে দেওয়া আছে 13.75, তো এটাই তোমরা লিখো, এটা সমস্যা না। মানে যেটা বললাম, যেটা একটা কল্পনা মাত্র, মানে এটার এক্সাক্ট বছর যে কত এটা বিজ্ঞানীরাও জানে না, বুঝছো? তাই দেখবা ক্লাস 6 এর বইয়ে দেওয়া আছে তোমাদের 13.7 এবং তোমাদের দেওয়া দেওয়া আছে 13.75, ঠিক আছে? হ্যাঁ, ধর্ম অনুযায়ী তো অবশ্যই আলাদা, হ্যাঁ না, ধর্ম অনুযায়ী আমাদের মহান সৃষ্টিকর্তা এগুলো তৈরি করেছেন। বাট কোরআন শরীফে এটাও বলা আছে যে পৃথিবী সর্বপ্রথম অবস্থায় গরম ছিল, বুঝছো? ওকে, ঠিক আছে, তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই। তো চলো আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, একজন স্টুডেন্ট লিখেছো যে স্যার কি বলে ব্ল্যাক হোল কি? আচ্ছা, ব্ল্যাক হোল বলতে বোঝায় যখন কোনো গ্রহ ধ্বংস হয়ে যায় সেখানে ব্ল্যাক হোলের তৈরি হয়, ঠিক আছে? মানে একটা একটা অসীম একটা গুহার মতন ধরা হয় আর কি, এই আর কি, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে আমরা জানলাম, এই যেখানে আমি একটা ছোট্ট চিত্র দিয়েছি, যেরকম বিস্ফোরণ হওয়ার পরে এর ছোট ছোট অণু মিলে আমাদের তৈরি হলো কি, মহাবিশ্ব, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা পরবর্তীতে যাই। ওকে, তো চলো আমরা পরবর্তীতে যাই। দেখো, প্রাকৃতিক গ্রহ ও উপগ্রহ। আচ্ছা, তো আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এগুলা নিয়ে পরে আসতেছি। নিলয়, তোমার কোশ্চেনের অ্যান্সারটা পরে দিচ্ছি বাবা। আপাতত আমাদের মেইন যে টপিকটা আছে এগুলো আগে শেষ করে নিই, ঠিক আছে? তারপরে তোমাদের আমি কনসেপ্ট গুলো নিয়ে আলাপ পারবো, ওকে? তো দেখো, ওকে, আগে আমি তোমাদের মেইন কনসেপ্ট গুলো বুঝিয়ে নিই। দেখো, তো আচ্ছা, এখন আসো উপগ্রহ বলতে কি বোঝায়। যে সকল গ্রহগুলো, মানে যে সকল গ্রহ সাধারণত অন্য গ্রহকে কেন্দ্র করে ঘুরে তাদেরকে বলা হয় উপগ্রহ, ঠিক আছে? বলতে পারো এই গ্রহগুলো সাধারণত নিজের কোনো কি নেই, নিজে সূর্যকে কেন্দ্র করে ঘুরে না, এগুলো সাধারণত অন্য গ্রহগুলোকে কেন্দ্র করে ঘুরে, এই যে জন্য এদেরকে বলা হয় কি উপগ্রহ, ওকে? আচ্ছা নিলয়, তোমার কোশ্চেনটা আমি বুঝলাম না বাবা। আচ্ছা, মহাবিশ্বের উৎপত্তিটা আবার বুঝাচ্ছি, একটু ওয়েট। আচ্ছা, বায়ুমণ্ডল বলতে বোঝায় এই যে আমাদের পৃথিবী রয়েছে, এই পৃথিবীর চারিপাশে রয়েছে কি বায়ু, এবং এই বায়ু স্তরকে বলা হয় বায়ুমণ্ডল, ঠিক আছে রাফা, বুঝতে পেরেছো? আমাদের চারিপাশে কি আছে, বায়ু রয়েছে, এবং এই বায়ু নিয়েই তৈরি হয় আমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের টোটাল 6টি স্তর আছে। সর্বপ্রথম দুইটা স্তর হলো টপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার। তো তোমাদের বায়ু স্তর যদি আসে কোন সময় সেটা বুঝাবো ইনশাল্লাহ, এটা অনেক বড় একটা টপিক। আচ্ছা, তো দেখো মহাবিস্ফোরণ কিভাবে হয়েছে, এটা আনুমানিক তুলনা করা হয়ে থাকে 13.7 বিলিয়ন বা 13.75 আছে তোমাদের বইয়ে। তো আমি তোমাদের বই অনুযায়ী দিলাম 13.75 বিলিয়ন বা 1375 কোটি বছর আগে একটা, মনে করো সকল পদার্থগুলো ছিল এক জায়গায়, কি ছিল, এক জায়গায় ছিল, এবং এই এক জায়গায় থাকার কারণে এখানে প্রচন্ড তাপ এবং চাপ ছিল, এবং এই তাপ এবং চাপ থেকেই এটা বিস্ফোরিত হয়,
বিস্ফোরিত হওয়ার পরে এগুলো সাধারণত চারিদিকে ছড়িয়ে যায়। এগুলো কি হয়ে যায় চারিদিকে, এটা যে গ্যাস ছিল বা ধূলিকণা ছিল বা বিভিন্ন ধরনের পদার্থ ছিল, এই পদার্থগুলো চারিদিকে কি হয়ে যায় বাবারা, ছড়িয়ে যায়। এবং ছড়িয়ে যাওয়ার পরে ধীরে ধীরে এগুলো ঠান্ডা হতে থাকে। ঠান্ডা হওয়ার পরবর্তীতে এগুলো সর্বপ্রথম তৈরি করে নক্ষত্র। কি তৈরি করে? নক্ষত্র, বা আমাদের সূর্য বলতে পারো, সূর্য কি একটা নক্ষত্র। তো এই নক্ষত্র তৈরি করে এবং বেঁচে যাওয়া যে গ্যাসগুলো ছিল সেই গ্যাস থেকে গ্রহ, উপগ্রহ এবং অন্যান্য পদার্থগুলো তৈরি হয়। ওকে, এই যে এই ব্যাপারটাই আর কি। ওকে, তো আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। হতে পারো 1300 বছর আগে আমরা ধরে নেই, ঠিক আছে, তার একটু বেশি বা কম হইতে পারে, যাই হোক। তো দেখো, আচ্ছা আগের স্লাইড। ওকে, ও সরি, 1775 দিয়েছি। স্প্লিং অফ টাং, মানে হ্যান্ড অফ মিস্টেক, সরি। ও, এটা ভুলে দিয়ে দিয়েছি বাবা, সরি। 1375 হবে, 1375 হবে। তো যাই হোক, আশা করি এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নেই। আচ্ছা, আমরা এখন আগাই, চলো। আমরা মহাবিশ্ব তৈরি হওয়ার সম্পর্কে জানলাম। উপগ্রহগুলা দেখো, এই ছায়াপথে রয়েছে সূর্য, এর পরিবার, যাকে সৌরজগৎ বলা হয়, তাই না? যেসব বস্তু সূর্যের চারদিকে ঘুরে তাদেরকে বলা হয় গ্রহ। এবং সূর্যকে ঘুরে আবর্তনশীল 8টি গ্রহ হলো, আচ্ছা এই জিনিসগুলো একটু মনে রাখবা, যে যে সূর্যকে ঘিরে যে সকল গ্রহগুলো ঘুরে তাদের নামগুলো একটু মনে রাখবা তোমরা। তো এই নামগুলো কি? এই নামগুলো দেখো, এই নামগুলো রয়েছে আমাদের বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন, তাই না? কোনো কোনো গ্রহে রয়েছে একাধিক উপগ্রহ। যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরে এদেরকে বলা হয় উপগ্রহ। ঠিক আছে, যারা গ্রহকে কি করে ঘুরে, কেন্দ্র করে ঘুরে, তাদেরকে বলা হয় উপগ্রহ। ফর এক্সাম্পল, স্যাটেলাইট। স্যাটেলাইট কি? স্যাটেলাইট একটি উপগ্রহ, তাই না? স্যাটেলাইট কি বাবারা? একটা উপগ্রহ। এছাড়াও চাঁদ আছে, চাঁদও কি একটা উপগ্রহ, কারণ কি চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। পৃথিবী কেন্দ্র ঘুরে হচ্ছে চাঁদ, যেটা একটা উপগ্রহ, যেটা আমরা বললাম। এভাবেই আবার গ্রহের চারপাশে জমা মহাজাগতিক যে মেঘ থেকেই উপগ্রহ সৃষ্টি হয়েছে। আচ্ছা দেখো, তো এই উপগ্রহগুলো কিভাবে তৈরি হয়েছে এটা একটু দেখি। জ্যোতির্বিজ্ঞানী, আচ্ছা এই জ্যোতির্বিজ্ঞানী কারা জানো? যার সাধারণত এই গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এইগুলো নিয়ে গবেষণা করে তাদেরকে বলা হয় জ্যোতির্বিজ্ঞানী। ঠিক আছে, যারা গ্রহ, নক্ষত্র নিয়ে ঘোরে তাদেরকে বলা হয়, মানে ঘুরে না, গবেষণা করে তাদেরকে বলা হয় জ্যোতির্বিজ্ঞানী। ঠিক আছে, তো গ্রহের জন্মের সময় এক একটি নক্ষত্রকে ঘিরে কয়েকটি মহাজাগতিক মেঘ আবর্তিত হতো। আচ্ছা দেখো, এখানে কি বলেছে? সোজা কথা বলতে, যখন গ্রহগুলো তৈরি হচ্ছিল তখন তার চারপাশে আরো কিছু পদার্থ ছিল যেগুলো গ্রহ হইতে পারে নাই, সেগুলো হয়ে গিয়েছে উপগ্রহ, মানে মেঘের সাথে তুলনা করেছেন আর কি। যাই হোক, এসব উপগ্রহ হলো প্রাকৃতিক উপগ্রহ, তাই না? উপগ্রহ হলো প্রাকৃতিক উপগ্রহ। মানে এই যে উপগ্রহগুলো আছে, এই উপগ্রহ সাধারণত দুইটা আছে, একটা হলো প্রাকৃতিক আর একটা হলো মানব সৃষ্ট, তাই না? মানব সৃষ্ট কোনগুলো? স্যাটেলাইট, যেগুলো দ্বারা সাধারণত বর্তমানে যোগাযোগ করা হচ্ছে, নেট প্রোভাইড করা হচ্ছে এবং বিভিন্ন দেশের খবরাখবর আদান প্রদান করা হচ্ছে, এগুলা কি? মানব সৃষ্ট বা কৃত্রিম উপগ্রহ। আর যেগুলো ন্যাচারাল ভাবেই, মানে প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে, তাদেরকে বলা হয় প্রাকৃতিক উপগ্রহ। ওকে, পরে দেখো কি বলেছে। পৃথিবী একটি, মঙ্গলের দুটি। পৃথিবীর একটি, পৃথিবীর কয়টি উপগ্রহ আছে? একটি উপগ্রহ আছে। মঙ্গলের আছে দুইটি। বৃহস্পতির আছে 67টি। তাহলে বৃহস্পতির কয়টা আছে? বৃহস্পতির আছে 67টি। সবচাইতে বেশি আছে মনে হয় বৃহস্পতিরই, বুঝছো? তারপরে শনির আছে 62টি উপগ্রহ, ইউরেনাসের আছে 27টি এবং নেপচুনের 14টি প্রাকৃতিক উপগ্রহ আছে। ঠিক আছে, কি আছে? প্রাকৃতিক উপগ্রহ আছে। এরা এদের গ্রহের মধ্যাকর্ষণ বলের প্রভাবে গ্রহের চারদিকে ঘোরে। আচ্ছা, এরা কার মধ্যাকর্ষণ? গ্রহের যে মধ্যাকর্ষণ বল আছে তার প্রভাবে মনে করো চারিদিকে ঘোরে। আচ্ছা, মধ্যাকর্ষণ বল কি? একটি বস্তু যখন আরেকটি বস্তুকে আকর্ষণ করে তাকে বলা হয় মধ্যাকর্ষণ বল। এবং পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর যে বস্তুগুলো থাকে বা গ্রহের অভ্যন্তরে যে বস্তুগুলো থাকে তার কে যে আকর্ষণটা করে সেটাকে বলা হয় অভিকর্ষ বল, তাই না? আচ্ছা, অনেকে কমেন্ট করেছো, একটু দেখি তোমাদের। নাসা না, স্পেস সায়েন্টিস্ট, বুঝছো? নাসা তো একটা সংস্থার নাম বাবা, যেখানে স্পেস নিয়ে গবেষণা করা হয়। এই যে গ্রহ যে তৈরি হয়, এটা তো মাত্র বুঝাইলাম বাবারা, যে এই যে তোমার যে মহাবিস্ফোরণটা হইলো, জ্যোতির্বিজ্ঞানী বলতে বোঝায় যারা মনে করো গ্রহ, উপগ্রহ নিয়ে গবেষণা করে তাদেরকে জ্যোতির্বিজ্ঞানী বলে। যারা গ্রহ, উপগ্রহ নিয়ে কি করে? গবেষণা করে, তাদেরকে জ্যোতির্বিজ্ঞানী বলা হয়। ওকে, ক্লিয়ার? আচ্ছা,
এবং গ্রহগুলো কিভাবে তৈরি হয়েছে যেটা আমি তোমাদের বললাম, যে প্রথম অবস্থায় মানে একটা মহাবিস্ফোরণ হয়, এই মহাবিস্ফোরণ হওয়ার পরে সকল পদার্থগুলো চারিদিকে কি থাকে, ছড়াইতে থাকে। এই পদার্থগুলো প্রথমে ছিল গরম, এবং এগুলা শীতল হয়ে সর্বপ্রথম তৈরি হয় নক্ষত্র, এবং বেঁচে যাওয়া যে ধূলিকণা বা পদার্থ ছিল সেখান থেকে তৈরি হয় আমাদের উপগ্রহ। ক্লিয়ার সবাই? আশা করি এখন আর কোনো সমস্যা নেই। আজকে তোমাদের আচ্ছা, এই জিনিসটা তোমাকে আমি একটু পরে বলতেছি, আহরাম ক্লাস শেষে বলবো, ওকে? আচ্ছা নিলয়, তোমার অ্যান্সারে আমি পরে আসতেছি। চলো, আমাদের ক্লাসের কিন্তু অনেক সময় চলে গেছে, এবং আমাদের মূল যে বিষয়গুলো আছে সেগুলো মনে করো যে রয়ে গেছে। তো আগে তোমাদের মূল কনসেপ্ট গুলো বুঝাই, তারপরে তোমাদের বাহিরের যে জিনিসগুলো আছে ওগুলো আমি বুঝাবো, ঠিক আছে? তো দেখো, এখানে আমি কিছু চিত্র দিয়েছি, মানে এই যে সূর্য, এগুলা হলো তাদের গ্রহ, এবং উপগ্রহগুলো রয়েছে আর কি, চাঁদ রয়েছে, ঠিক আছে? তো এখন দেখো আমাদের পরবর্তীতে কি রয়েছে। আচ্ছা, কৃত্রিম উপগ্রহের ইতিহাস। ওকে, কিসের? কৃত্রিম উপগ্রহের ইতিহাস। আচ্ছা, তো দেখো, আসলে কৃত্রিম উপগ্রহগুলো কি, যেগুলো সাধারণত মানুষ পাঠিয়েছে সেগুলোকে বলা হয় কৃত্রিম উপগ্রহ, তাই না? তো এই যে কৃত্রিম উপগ্রহ ছিল, এটা সর্বপ্রথম পাঠায় নাসা 1957 সালের 4ই অক্টোবর। 1957 সালের 4ই অক্টোবর সর্বপ্রথম নাসা এটা পাঠায়। আসলে মানুষের আগের থেকে মনে করো যে অজানাকে জানার একটা তীব্র ইচ্ছা ছিল, তাই না? এই তীব্র ইচ্ছা থেকেই মানুষজন বিভিন্ন ধরনের গবেষণা করেছেন, এবং এক পর্যায়ে তারা রকেট তৈরি করেছেন, এবং এই রকেটের মাধ্যমেই তারা সর্বপ্রথম মনে করো পৃথিবীর বাহিরে যাওয়ার যে একটা স্বপ্ন ছিল সেটা পূরণ করেছে। তো দেখো, এটা ইতিহাস সম্পর্কে আমরা একটু জানি, চলো। ধন্যবাদ নয়ন আলী। আচ্ছা, আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে বাবারা, গ্রুপে অবশ্যই জানিও যে রাস্তার জন্য তোমাদের বিজ্ঞান ক্লাসগুলো নেয়। ওকে, ইনশাল্লাহ আমিও চাই তোমাদের বেশি বেশি ক্লাস নিতে, কারণ তোমাদের ক্লাস নিতে আমার বেশি ভালো লাগে। ক্লাস 7, 8 এদের ক্লাসগুলো নিতে অনেক বেশি ভালো লাগে, ঠিক আছে? তো বেশি করে তোমাদের বিজ্ঞান ক্লাসগুলো আমি অনেক এনজয় করি, এবং তোমাদের মাশাল্লাহ ফিডব্যাকটা ভালো আছে। আচ্ছা, একটু ওয়েট, জাস্ট একটা মিনিট। বাচ্চারা শোনো, তোমাদের সাথে আমাদের সাগর ভাইয়া কথা বলবে একটু, যিনি আমাদের সেলস ডিপার্টমেন্টের হেড বলতে পারো। সে তিনি তোমাদের সাথে একটু কথা বলবে, তো একটু তাদের কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো বাবারা। তোমাদের হচ্ছে এখন আমাদের রিভিশন ক্লাস নেওয়া হচ্ছে। তো আগামী শনিবার থেকে আমরা হচ্ছে সাবজেক্ট ওয়ারলি ক্লাসগুলো নিতে চাচ্ছি। মানে আগামী শনিবার তোমাদের ইংরেজি ক্লাস আছে। শনি, রবি, সোম এবং মঙ্গলবার তোমাদের ইংরেজি ক্লাস থাকবে। ইংরেজি ক্লাস একদিনেই টানা ক্লাস হবে, মাঝে বিরতি দেওয়া হবে। তো আমরা এইভাবে রিভিশন ক্লাসগুলো নিতে চাচ্ছি। তোমাদের কারো কোনো সমস্যা আছে কি? এইভাবে ক্লাস নিলে কি সুবিধা হবে তোমাদের? একটু মেসেজ করো, অথবা যদি কথা বলতে চাও হ্যান্ড রেজ করতে পারো। কেউ যদি কথা বলতে চাও হ্যান্ড রেজ করতে পারো। মানে এইটা হচ্ছে তোমাদের ইংরেজির পর দেখা যাচ্ছে। আচ্ছা, নয়ন কথা বলবে। ইংরেজির পর বাংলা হবে, বাংলার পর ম্যাথ হবে। হ্যাঁ, আগামী এক মাস আগামী এক মাস তোমাদের কোনো এক্সাম হবে না। এক্সাম কোনো হবে না, ডিরেক্ট মডেল টেস্ট হবে। উইকলি 6 ডে হচ্ছে ক্লাস হবে। স্যার, ক্লাস কত আওয়ার্স হবে? আচ্ছা, ক্লাসটা নর্মালি বাবা সন্ধ্যা 6টা থেকে শুরু হবে, একদম রাত 9টা পর্যন্ত ক্লাস হবে। তো সবাই একটু প্রস্তুতি নিয়ে থাকবা। 6টা থেকে রাত 9টা। সবাই শুনতে পাচ্ছো? এখন তোমাদের যে ক্লাস ক্লাস টাইমটা হবে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত টানা ক্লাস হবে। আমরা প্রথম সাবজেক্ট রাখছি হচ্ছে ইংরেজি। ইংরেজির পর হয়তো বা বাংলা আসবে, নয়তো বা ম্যাথ আসবে। সায়েন্স অ্যান্ড ম্যাথের জন্য আমাদের রাজ অ্যান্ড অন্তর স্যারকে দিলে আমাদের বুঝতে একটু ভালো হয়। আচ্ছা, সায়েন্স অ্যান্ড ম্যাথের জন্য আচ্ছা কোনো সমস্যা নেই, ম্যাথের ক্লাস পরে আসবে। অন্তর স্যার ম্যাথের ক্লাসটা নিতে পারে। হ্যাঁ, তোমরা চিন্তিত হবা না। এখন সন্ধ্যা 6টা। আচ্ছা, 6টা 30 হইলে তোমাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে টানা ক্লাস হবে। তো আমরা তো একটা বিরতি দিব। 6টা থেকে সবাই জয়েন করার ট্রাই করবা। যদি কেউ পরে জয়েন করতে চাও 30 মিনিট পরে জয়েন করতে পারো, কোনো সমস্যা নেই। বাট ক্লাসটা টানা হবে, মানে এখন থেকে একদিনে একটা সাবজেক্টেই হবে, রিভিশন ক্লাস যেহেতু। তো তোমরা ওই মেন্টালিটি নিয়ে পড়াশোনা করবা। আর তোমাদের যে গ্রুপ আছে, এই গ্রুপে একটা লিঙ্ক যাবে, গুগল ফর্ম যাবে। গুগল ফর্মে তোমাদের বার্ষিকের যে সিলেবাস শুধুমাত্র ইংরেজি, সবাই একটু মনোযোগ সহকারে শুনবা। শুধুমাত্র ইংরেজি ক্লাসের সিলেবাসটা
গুগল ফর্মে ছবি তুলে দিবা অথবা লিখে লিখে দিবা বার্ষিকের জন্য কোন কোন অধ্যায়গুলো বা ইউনিট বা লিসন আছে এটা লিখে দিবা। সবাই পারো? নয়ন স্যার কথা কথা বলা শোনা আসো। যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, নয়ন তুমি কিছু বলতে চাচ্ছ? স্যার কথা স্যার কথা শোনা যাচ্ছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সোহানা তুমি এখন কথা বলতে আসসালামু পারো। আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার বলো। ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুটোরই ছবি দেবো গুগল ফর্মে? মানে তোমার যে সিলেবাস আছে ইংরেজি ফার্স্ট সেকেন্ড দুইটারে হচ্ছে সিলেবাসটা আমাদের গুগল ফর্ম দেওয়া হবে, আমি দিব কিছুক্ষণের ভিতরে। তো তোমরা ক্লাস শেষ করে খুব শান্তভাবে, এখন 42 জন আছো গ্রুপে, আরো তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও বলবা যে তারা যেন আমাদের সিলেবাসের ছবিটা দেয়, সব সাবজেক্টের না কিন্তু, জাস্ট ইংলিশের দিবা। হ্যাঁ, ইংলিশের পর অন্য সাবজেক্ট আসবে, তখন আমরা আবার পুনরায় অন্য সাবজেক্টের সিলেবাসটা নেব। ঠিক আছে বাবারা, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের রাস্তার ক্লাস নেবে, তো তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা নাও। ম্যাথের ক্লাস একটু তুলনামূলক বেশি নিলে ভালো হয়, কোনো সমস্যা নেই। আমরা ম্যাথ যে বিষয়, ম্যাথের বিষয়ে 5 দিন ক্লাস দেব, 5 দিনের ভিতরে তোমার বইটা শেষ করে দেওয়া হবে। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, সিলেবাস বাদ দিয়ে অল টপিক পড়ান ভিত্তি এক্সাম আছে। আচ্ছা, আমরা তো এই জন্য একটা করে সাবজেক্টে 3 থেকে 4 দিন টানা ক্লাস দিচ্ছি, যাতে তোমাদের বৃত্তি যারা দিবা বৃত্তির প্রস্তুতিটা হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে সময় দেওয়ার জন্য। এখন তোমরা ক্লাস করতে পারো। ওকে বাচ্চারা, ধন্যবাদ তোমাদের কমেন্ট গুলো দেওয়ার জন্য বাচ্চারা। তো ইনশাআল্লাহ তোমাদের ক্লাসগুলো অন্তঃস্যার অবশ্যই নিবে, আমিও নিব ইনশাআল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। তোমরা তবু গ্রুপে জানিও ব্যাপারগুলা, যে তোমাদের বিজ্ঞান ক্লাস কোন স্যার নিলে ভালো হয় বা ম্যাথসের কোন ক্লাস নিলে ভালো হয়, যে স্যারদের কথা তোমরা ভালো বুঝো, এগুলো তোমরা সরাসরি গ্রুপে জানাবা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা সবচাইতে ভালো হয়। তো তোমরা এগুলা গ্রুপে জানাবা, ঠিক আছে, যে কোন স্যার নিলে তোমাদের জন্য ভালো হয়, এই জিনিসগুলো তোমরা ইনশাআল্লাহ জানাবা। আর কি কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার, ওকে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আফরিন আরবি ক্লাস আছে, সেটাকে একটু পিছিয়ে দাও। আচ্ছা, গ্রুপে অ্যাড নাই, এই আমাদের সাপোর্টারদের জানাও, তোমাকে গ্রুপে অ্যাড হয়ে দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো চলো আমরা, তোমাদের রনক স্যার আছেন আপাতত, তোমাদের রনক স্যার মাঝে মাঝে ক্লাস নেবেন। বাংলা সেকেন্ড পার্ট যখন হবে সেই ক্লাসগুলো রনক স্যার এসে নেবেন, বাট তোমাদের বাংলা একটা নতুন ম্যাম এসেছেন। নতুন ম্যামের কি ক্লাস তোমরা পেয়েছো? তিনি তো অনেক ভালো ক্লাস নেয়। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসে চলে যাই, চলো। ধন্যবাদ আহমেদ, তোমরা এই জিনিসটা একটু গ্রুপে জানিও, যদি আমার ক্লাস ভালো লাগে তোমরা গ্রুপে বলতে পারো, তাহলে ইনশাআল্লাহ আমার ক্লাস তোমাদের বেশি বেশি দেওয়া হবে। ও আচ্ছা, ম্যাম নতুন এসেছে, ইনশাআল্লাহ চেষ্টা করতেছেন তোমাদের সাথে ইউজ টু হওয়ার। ওকে, তো চলো আমরা আমাদের টপিকটা শেষ করি নাকি, আমরা অনেক সময় চলে গেছে আমাদের অলরেডি, মাঝখানে একটু একটা মেসেজের জন্য আরো। তো আমরা দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, তো চলো আমরা ক্লাস শুরু করি। তো এই যে মহাকাশটা যেটা আমি বলতেছিলাম আর কি, এটা সর্বপ্রথম পৃথিবী থেকে পাঠানো হয় 1957 সালে 4ই অক্টোবর, ঠিক আছে। তারা স্পষ্টনিক 1 নামক কৃত্রিম উপগ্রহ মহাকাশে, মোটামুটি ধরো যে তারা স্পষ্টনিক 1 নামক কৃত্রিম উপগ্রহে মহাকাশে উৎক্ষেপণ করেন। আচ্ছা, স্পষ্টনিক মানে বুঝায় ভ্রমণ সঙ্গী, স্পষ্টনিক বলতে কি বোঝানো হয়? ভ্রমণ সঙ্গী, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো আছে আর কি। তো চলো আমরা পরবর্তীতে যাই। দেখো, তো তোমাদের একটা মজার ব্যাপার বলি, যে এই যে কৃত্রিম উপগ্রহ আছে এর ইতিহাস সম্পর্কে তো আমরা জানলাম, সেই সাথে আরেকটা একটু জিনিস তোমাদের একটু দেখাই, যে এই যে কৃত্রিম উপগ্রহটা আছে এটা কিভাবে পৃথিবীর বাহিরে গেল, তোমাদের যদি আমি একটু বলি, তাই না, এটার পিছনে যাওয়ার সায়েন্সটা কি। মজার ব্যাপার, আমি একটু তোমাদের ক্যামেরা অন করে বুঝাই, তাহলে বুঝতে পারবা। তোমরা অবশ্যই অবশ্যই সকলেই মনে করো একটা সময় একটা, কি বলে, একটা বলের সাথে, কি বলে, একটা বলের সাথে মনে করো যে দড়ি নিয়ে খেলেছো, খেলেছো কি না, কি বলো, খেলেছো। তো এই যে বলগুলো আছে, তাই না, এই বলগুলো যখন আমরা দড়ি দিয়ে ঘুরাই, ঘুরানোর পরবর্তীতে কিন্তু আমরা দেখি এগুলা একটা নির্দিষ্ট গতিতে ঘুরে, মানে কেন্দ্র বরাবর কি করে, ঘুরে, দেখেছো না বাবারা? মানে কিছুটা এরকম আর কি, সামহাও আমি তোমাদের একটু দেখাই নোটপ্যাডে, যে ধরো তোমরা একটু চিন্তা করো জাস্ট, যে
এটা একটা ছোট্ট বল। এই বলটাকে তোমরা একটা দড়ি দিয়ে বেঁধে দিলা, এই বলটাকে তোমরা একটা দড়ি দিয়ে বেঁধে দিলা এবং এটা ঘুরাইতে লাগলা। এটা কিন্তু সেই কেন্দ্র বরাবরই ঘুরবে, মানে এরকম করে একটা নির্দিষ্ট দূরত্বে এই কেন্দ্র বরাবর কি করে, ঘুরে। ঠিক কিনা বলো? অবশ্যই কিন্তু এই কেন্দ্র বরাবর এগুলো ঘুরতে থাকে যতক্ষণ এটার গতি থাকে, তাই না? তার মানে হইলো যে মহাকাশ বিজ্ঞানীরা যা আছে তারা রকেটটাকে এত গতি দেয় যে সেটা পৃথিবীর বাহিরে যে মহাকর্ষ বলের কারণে, মানে সেই গতির প্রভাবে সেটা ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে মনে করো যে কি হয়ে যায়, মানে আর আর পড়ে না। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পেরেছো? আমি আবার একটু বুঝাই। ধরো তুমি একটা ঢেল ছুড়লা, তার যতক্ষণ গতি আছে সে কিন্তু সেই পর্যন্ত মনে করো দূরত্বে যে পড়ে, মানে যত গতি থাকে সে তত দূরে যায়। তার মানে কি রকেটকে এত গতি দেওয়া হয় যে সেটা একবার পৃথিবীর বাহিরে গেলে সেটা এমন গতিতে ঘুরতেই থাকে অবিরাম, যেন সেটা মাটিতে আর পড়ে না। বুঝতে পেরেছো? আর যেহেতু পৃথিবীর মহাকর্ষ বল আকাশের উপরে গেলে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, কারণ পৃথিবীর বাইরে কিন্তু কোনো আকর্ষণ বল নেই। তার মানে কিন্তু সেখানে স্বাভাবিকভাবে বলটা কি থাকে, ঘুরতে থাকে। এবং মহাকর্ষ বলের কারণে মনে করো সেটা বাহিরে, পৃথিবীর আকর্ষণের বলের কারণে সেটা বাহিরে ঘূর্ণায়মান থাকে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? বলো, ব্যাপারটা কি বুঝেছো? ধন্যবাদ ভাইয়া আরাফ। আচ্ছা, সমস্যা হলো ভাইয়া আমার ল্যাপটপের চার্জ নেই, বুঝছো তো? তোমরা একটু 2টা মিনিট দাঁড়াও, আমি একটু আমার ল্যাপটপের চার্জারটা নিয়ে আসি, ঠিক আছে? জাস্ট 2 মিনিট। ওকে, আসতেছি আমি। ফেললাম তো। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? মানে এই গতির জন্যই মনে করো যে এই গতির জন্যই পৃথিবীটা কি হয়ে যায়, বাহিরে চলে যায় পৃথিবীর, এবং তারপরে আর আর মনে করো যে আমাদের পৃথিবীতে ফিরে আসে না। হ্যাঁ, তোমাদের সবকিছুরই লেকচার শিট দেওয়া হবে এবং এই লেকচার শিট গুলা অনেক কোয়ালিটিফুল হবে। দেখে একটু সময় লাগবে তোমাদের লেকচার শিট গুলো তৈরি করতে। আগের যে তো লেকচার শিট তোমরা পেয়েছো, এবং এই লেকচার শিট গুলো একটু সময় নিয়ে আমরা খুব ভালোভাবে বানাবো। ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাও, বাট একটু পরে পাবা। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। তো চলো আমরা পরবর্তীতে যাই। তো আমরা দেখলাম যে কিভাবে একটা স্যাটেলাইট পৃথিবীর বাহিরে পাঠানো হয়। এখন দেখি আমাদের পরবর্তীতে আমাদের কি টপিক আছে। আচ্ছা, এখন দেখো, এখন আমাদের কিছু বেসিক জিনিস আছে, সেটা হলো কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব। ঠিক আছে, কৃত্রিম উপগ্রহগুলো সাধারণত এখন কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে? মূলত যোগাযোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে, তাই না? যেন আমরা পৃথিবীর যে কোনো স্থানে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারি, যোগাযোগ করতে পারি। তারপরে গোয়েন্দাগিরি, মানে কোনো ধরনের তথ্য অনুসন্ধানের জন্য এই কৃত্রিম উপগ্রহগুলো ব্যবহার করা হয়ে থাকে। আমরা যখন টেলিভিশন, অন্য দেশের সাথে কথা বলি, এই ক্ষেত্রে এই যে এই তোমাদের কি বলা হয়, স্যাটেলাইট গুলো আছে, এখান থেকে এক ধরনের মনে করো তরঙ্গ পাঠানো হয়, যার মাধ্যমে তথ্যগুলো আদান প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আশা করি তোমরা জানো। তো এই জিনিসগুলো নিয়ে আমি একটু পড়াচ্ছি না আপাতত, মানে এগুলা খুবই কমন বিষয়। এই যে আমাদের স্যাটেলাইট, এই স্যাটেলাইট থেকে সাধারণ তথ্যগুলো পাঠানো হয়, এবং ভূপৃষ্ঠে এই স্যাটেলাইটে তথ্যগুলো পাঠানোর রিসিভার থাকে, যেটা এই তথ্যগুলো কি করে, রিসিভ করে, এবং এটা আমরা পৃষ্ঠ থেকে দেখতে পাই। এখন আসো জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ। আসলে মানুষজনের তো মনে করো যে জানার শেষ নাই, বুঝছো? সেই জন্য তারা বিভিন্ন ধরনের উপগ্রহ পৃথিবীতে পাঠিয়েছে, মানে যেগুলোকে আমরা কৃত্রিম উপগ্রহ বলে থাকি আর কি, বাচ্চারা। তো এই যে কৃত্রিম উপগ্রহগুলো রয়েছে, এই কৃত্রিম উপগ্রহগুলো সাধারণত এক একটা কাজের জন্য ব্যবহার করা হয়। ধরো যদি কোনো কৃত্রিম উপগ্রহগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যে কৃত্রিম উপগ্রহগুলো সাধারণত মনে করো যে কাজ হলো যে আবহাওয়ার বিষয়ে নলেজ দেওয়া, তাহলে সেখানে কি থাকে, আবহাওয়া নির্ণায়ক ডিভাইস গুলো ভালো মানের দেওয়া থাকবে। আর যদি কারো থাকে যে ছবি তোলার জন্য, তাহলে সেখানে কি থাকবে, ক্যামেরা ডিভাইসটা অত্যন্ত শক্তিশালী দেওয়া হবে। তো এরকম মনে করো নৌ পরিবহন উপগ্রহ আছে, যেগুলো সাধারণত সমুদ্রে যে নৌগুলো চলে সেগুলো রাস্তা নির্ণয় বা রাস্তা দেখানোর কাজগুলো করে থাকে। তারপরে কি আছে, আচ্ছা আজান দিবে, 1 মিনিট ওয়েট। তো আমরা মোটামুটি আমাদের ক্লাস শেষের দিকেই চলে এসেছি। আমরা টপিক গুলা একটু ভালোভাবে দেখে নিই তাও। তো জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ গুলো কি? জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ বলতে বোঝায় যেগুলো সাধারণত মনে করো এই যে মহাকাশ আছে, সেখানে বিভিন্ন ধরনের গ্রহ রয়েছে, উপগ্রহ রয়েছে, সেগুলো নিয়ে গবেষণা করে থাকে। ওকে, আচ্ছা। তো এরপরে আমাদের কিছু এমসিকিউ প্র্যাকটিস রেখেছি আমি। তো এইগুলা অ্যান্সারও দিয়ে দিয়েছি, তোমরা এগুলা ভেবেছিলাম তোমাদের নিব,
বাট আজকে একটু শরীরটা খারাপ থাকায় আমি আর এগোচ্ছি না। তোমাদের একটা কাজ দিয়ে দেই, সেই কাজটা হলো তোমাদের এই যে সৃজনশীলটা দেখতেছো, এটা আমাকে সলভ করে দিবা। সবাই এই একটা সৃজনশীল দিয়ে দিলাম, এই সৃজনশীলটা আমাকে সলভ করে দিবা। ওকে, থ্যাংক ইউ সোহানা, ভেরি মাচ। বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট মনে করো ব্যবহার করা হয়েছিল সাধারণত তথ্য আদান প্রদান করার জন্য, মানে বিভিন্ন ধরনের তথ্যগুলো আদান প্রদান করার জন্য। বাট এটা এখন মনে করো যে আমি সায়েন্স নিব, হয়তো তোমরা জানিও তোমাদের গ্রুপে, যদি মনে হয় যে আমি সায়েন্স নিলে ভালো হবে তাহলে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিও, তাহলে ইনশাল্লাহ আমি সায়েন্সের ক্লাসগুলো নিব। ওকে, তো যাই হোক আজকে এই পর্যন্তই থাকলো ইনশাআল্লাহ। তো সামনের দিন তোমাদের দেখা হবে আবারও। আচ্ছা, কথা হবে। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই এডু পরিবারের সাথে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।